শালি ভার্সেস জামাইবাবু। মহেশগঞ্জ গ্রামে মিতালি তার ছোট বোন মিষ্টির সাথে থাকতো। মিতালি ও মিষ্টি যখন ছোট ছিল তখনই তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকে মিতালি খুব কষ্ট করে পড়াশোনা কমপ্লিট করে। সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এবং সেই টাকা দিয়ে সংসার চালানোর সাথে সাথে মিষ্টির পড়াশোনার দায়িত্ব পালন করে। একদিন মিতালি কাজে যাচ্ছিল, তখনই মিষ্টি তাকে বলে, দিদি অফিসে যাওয়ার আগে আমার কলেজের ফিসটা দিয়ে যা, আর হ্যাঁ তার সঙ্গে আবার পকেট মানিটাও দিয়ে যাবি, অনেকদিন থেকে ক্যান্টিনে স্পেশাল কিছু খাইনি। ওরে বাবা, এবার একটু চুপ কর, একসঙ্গে এত টাকা আমি কোথায় পাবো? কলেজের ফিসের সাথে সাথে পকেট মানি এখন তোকে দেওয়া সম্ভব না। আপাতত এখন তুই কলেজের ফিসটা নিয়ে যা, আমি অফিস থেকে এসে তোকে পকেট মানি দেব। ধুর, ভালো লাগে না। দিদি তুই সবসময় এরকম করিস, দে তাড়াতাড়ি টাকা দে, আমার কলেজে যেতে দেরি হচ্ছে। মিতালি মিষ্টির কথা শুনে তাকে টাকা দিয়ে বাইরে বেরিয়ে যায়। মিতালি রাস্তায় যেতে যেতে নিজেকে বলে, হায় ভগবান, সব টাকা তো মিষ্টিকে দিয়ে দিলাম, এবার আমি অফিসে যাব কিভাবে? হেঁটে অফিসে যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে। মিতালি নিজেকে এই বলে দুঃখী মনে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার বয়ফ্রেন্ড রাহুল বাইক নিয়ে সেখানে আসে। কি গো মিতালি, এইভাবে হেঁটে গেলে কাল সকালে অফিসে পৌঁছাবে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। সত্যি রাহুল, আজ তুমি না এলে বসের কাছে খুব বকা খেতাম। মিতালি এই বলে রাহুলের বাইকে উঠে বসে এবং রাহুল তাকে তার অফিসের বাইরে পৌঁছে দেয়। মিতালি অফিসের ভেতরে যাচ্ছিল, তখনই রাহুল মিতালিকে বলে, মিতালি এভাবে আর কতদিন কষ্ট করবে? এই ছোট্ট একটা চাকরিতে বাড়ির সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। হ্যাঁ ঠিক বলেছো রাহুল, এই চাকরির সাথে সাথে আমাকে অন্য কোথাও পার্ট টাইম জব করতে হবে, না হলে সংসার চালানো সত্যিই কষ্টকর। আরে আমার বোকা মিতালি, আমি তোমাকে অন্য কোথাও কাজের কথা বলছি না, আমি তোমাকে বিয়ের কথা বলছি। আমাদের বিয়ে হয়ে গেলে তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। না রাহুল, যতদিন পর্যন্ত মিষ্টির কলেজ কমপ্লিট করিয়ে সেটেল করে দিচ্ছি না, আমি বিয়ে করব না। তুমি মিষ্টিকে নিয়ে এত চিন্তা করছো কেন? তোমার সাথে সাথে মিষ্টির সব দায়িত্ব আমার, তাই তুমি কিছু না ভেবে বিয়ের জন্য রেডি হও। রাহুলের কথা শুনে মিতালি অনেক খুশি হয় এবং কয়েক মাসের মধ্যেই রাহুল ও মিতালির বিয়ে হয়ে যায়। মিতালি বিয়ের পর তার শ্বশুর বাড়িতে মিষ্টির সঙ্গে গৃহপ্রবেশ করে। মিতালির শাশুড়ি পরমা তার সাথে মিষ্টিকে দেখে অবাক হয়ে যায়। তখনই সে রাহুলকে বলে, বাবা রাহুল, আমি মেয়েদের বাপের বাড়ি থেকে যৌতুক আনতে দেখেছি, কিন্তু যৌতুকে নিজের ছোট বোন নিয়ে আসতে প্রথম কাউকে দেখছি। সত্যি বাবা, প্রেম করার সময় আর মেয়ে পেলি না? মা কি সব বলছো? মিতালির মতো মিষ্টিও এখন থেকে এই বাড়ির মেম্বার, তাই এমন কিছু বলো না যা শুনে ওরা কষ্ট পায়। হ্যাঁ বাবা, বৌমা আসার পর থেকে তো দেখছি চোখের সাথে সাথে মুখটা বন্ধ রাখতে হবে, না হলে তো আবার বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। পরমা ছেলেকে এই বলে তার রুমে চলে যায়। এদিকে সবাই কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিতালি ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করে। এরপর মিতালি সকলকে ব্রেকফাস্ট করতে ডাকে। মিষ্টি ব্রেকফাস্ট টেবিলে এসে বলে, ওরে বাবা দিদি, তুই তো অনেক কিছু বানিয়েছিস, একসঙ্গে এত খাবার দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। মিষ্টি, এতে লোভ সামলানোর কি আছে? এটা তোমার বাড়ি, তাই তোমার যা ইচ্ছা হয় তাই খাও। হ্যাঁ ঠিক বলেছো জামাই বাবু, তা তো আমি খাবো, কিন্তু তুমি বাবা বেশি খেও না, কারণ বুড়ির সাথে সাথে তোমার ওয়েট যা বেড়েছে, কিছুদিন পরে দরজা কেটে বাইরে বের করতে হবে। মিষ্টির কথা শুনে মিতালি মিষ্টিকে বলে, মিষ্টি কি সব যাতা বলছিস? খাবার টেবিলে কেউ কেমন ভাবে মজা করে? দিদি আমি মজা করছি না, আমি তো জামাইবাবুকে সাবধান করছি। হ্যাঁ মিষ্টি, তোমার কথা শুনে সত্যি মনে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি, তাই আজ থেকে ডায়েটিং শুরু, কিন্তু আমার নয় তোমার, কারণ আমার চেয়ে বেশি তুমি মোটা হয়ে যাচ্ছ। মোটা মোটা, আমার শালি মোটা। জামাইবাবু তুমি আমাকে মোটা বললে, দেখো এবার আমি তোমার কি করি। মিষ্টি এই বলে রাহুলকে মারতে এগিয়ে যায়। রাহুলের মা পরমা এদিকে প্রচন্ড রেগে মিতালিকে বলে, বৌমা, তোমার বোনের মতো দুষ্টু মেয়ে আমি জীবনে দেখিনি। ছোট ছোট কথায় কেউ জামাইবাবুকে মারতে যায়? সত্যি এই মেয়ের আসার পর থেকে মনে হয় আর আমাদের শান্তিতে খাওয়া হবে না। পরমা এই বলে সেখান থেকে চলে যায়। শাশুড়িবার এভাবে চলে যাওয়াতে মিতালি প্রচন্ড রেগে মিষ্টিকে বকাঝকা করে। দিদির কথা শুনে মিষ্টি দুঃখী মনে তার রুমের ভেতর চলে যায়। এসব কিছু জামাইবাবুর জন্য হয়েছে, তাই যতক্ষণ না জামাইবাবুকে মজা বোঝাবো আমি ঠান্ডা হব না।
মিষ্টি এই বলে রাহুলকে জব্দ করার জন্য সুযোগ খুঁজতে শুরু করে। একদিন রাহুল দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তখনই মিষ্টি হাতে কালো রং নিয়ে তার রুমে যায় এবং ঘুমন্ত অবস্থায় থাকা রাহুলের মুখে রং করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাহুল ঘুম থেকে উঠে বাইরে গেলে তার মা তাকে দেখে বলে, হায় ভগবান বৌমা, দেখো বাড়িতে মুখ পোড়া হনুমান কোথা থেকে চলে এসেছে। এত ভয়ঙ্কর কালো মুখ দেখে তো আমার ভয় করছে। মা কি সব যা তা বলছো? নিজের ছেলেকে কেউ এভাবে বলে? মনে হচ্ছে বয়সের সাথে সাথে তোমার চোখ খারাপ হয়ে যাচ্ছে। রাহুল, এভাবে হঠাৎ মুখ কালো করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন? আমার তো মনে হচ্ছে মায়ের চোখ এবং তোমার মাথা খারাপ হয়ে গেছে। মিতালি রাহুলকে এই বলে আয়না দেখায়। রাহুল আয়না দেখে প্রচন্ড রেগে গিয়ে মিতালিকে বলে, মিতালি, ডাকো তোমার ছোট বোন মিষ্টিকে, এইসব ওই করেছে। কি গো জামাই বাবু, রেগে যাচ্ছ কেন? আমাকে যখন মোটা বলেছিলে তখন তোমার খুব ভালো লাগছিল, তাই এখন তোমাকে এভাবে দেখে আমারও খুব ভালো লাগছে। মিষ্টি এই বলে তার রুমে চলে যায়। এদিকে তার চলে যাওয়ার পর পরমা ও মিতালি হাসতে শুরু করে। তাদের এভাবে হাসতে দেখে রাহুল রুমের ভেতরে চলে যায়। আমার শালি তো দেখছি আমার চেয়েও একগুণ বেশি চালাক, সবার সামনে আমাকে মুখ পোড়া হনুমান বানিয়ে দিল। রাহুল এই বলে মিষ্টিকে মজা বোঝানোর জন্য সুযোগ খুঁজতে লাগে। একদিন মিষ্টি মেহেন্দি পরার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই চুপি চুপি তার রুমে গিয়ে মেহেন্দিতে গোবর মিশিয়ে দেয়। এদিকে মিষ্টি কোনো কিছু না জেনেই সেই মেহেন্দি নিজের হাতে পড়ে দেয় এবং মেহেন্দি পরার পর নিজেকে বলে, মেহেন্দি পরার পর হাত দিয়ে সুগন্ধ বের হয়, কিন্তু হাত দিয়ে এরকম নোংরা গন্ধ কেন বের হচ্ছে? মেহেন্দিটা আবার পচে যায়নি তো? মিষ্টি এই বলে হাত নাকের কাছে এনে দেখে। তখনই সে দেখে হাত দিয়ে গোবরের গন্ধ বের হচ্ছে। ওরে বাবা, আমি মেহেন্দি ভেবে হাতে গোবর লাগিয়ে নিয়েছি। এত বড় ভুল হয়ে গেল আর আমি বুঝতেই পারিনি। তখনই রাহুল মিষ্টির ঘরে এসে বলে, কি গো মিষ্টি, হাতে গোবর লাগিয়ে কেমন লাগছে? মিষ্টি রাহুলের কথা শুনে বলে, ও আচ্ছা জামাই বাবু, তাহলে তুমি এইসব করেছো? সত্যি তুমি মেহেন্দির জায়গায় আমার হাতে গোবর লাগিয়ে দেবে ভাবতেই পারিনি। মিষ্টি এই বলে বাথরুমে গিয়ে হাতটা ধুয়ে নেয় এবং এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিষ্টি ঘর পরিষ্কার করছিল। তখনই রাহুল অফিসে যাওয়ার জন্য বাইরের দিকে আসছিল। মিষ্টি রাহুলকে আসতে দেখে নিজেকে বলে, আরে বাহ, জামাইবাবু তো অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই একটা সুযোগ জামাইবাবুর অফিস যাওয়া ভেস্তে দেওয়ার। মিষ্টি এই বলে ঘর পরিষ্কার করতে করতে মেঝেতে একটু জল ফেলে দেয় এবং পাশে দাঁড়িয়ে রাহুলের পড়ার অপেক্ষা করতে লাগে। তখনই রাহুলের আসার জায়গায় নিজের রুম থেকে পরমা বাইরে বেরিয়ে আসে এবং পড়ে থাকা জলের জন্য পা পিছলে মাটিতে পড়ে যায়। হায় ঈশ্বর, এই বুড়ো বয়সে এই দিন দেখাচ্ছিল। এই মেয়ে, তুই কি আমাকে স্বর্গে পাঠিয়ে ছাড়বি? আন্টি, আমি আপনাকে স্বর্গে পাঠাতে যাব কেন? আমি তো এখানে জল জামাইবাবুর জন্য ফেলেছিলাম, কিন্তু আপনি চলে আসবেন আমি কি করে বুঝবো? হতভাগা মেয়ে, তুই আমার ছেলেকে মারার চেষ্টা করছিস। সত্যি তোর মতো দুষ্টু মেয়ের সঙ্গে এক বাড়িতে থাকা আর আমার পক্ষে সম্ভব না। তাই এই বাড়িতে তুই থাকবি, না হয় আমি থাকবো। পরমা এই বলে চেঁচাতে শুরু করে। তখনই মিতালি ও রাহুল সেখানে চলে আসে এবং রাহুল মায়ের কথা শুনে তাকে ভালোভাবে বুঝিয়ে রুমের ভেতর নিয়ে যায়। পরমা তার রুমে বসেছিল। তখনই মিতালি তার জন্য খাবার নিয়ে আসে। মা, এই নিন গরম গরম স্যুপ, খেয়ে নিন, আপনার শরীরটা একটু ভালো লাগবে। আর হ্যাঁ মা, মিষ্টির ব্যবহারের জন্য আমি অনেক দুঃখী। বৌমা, তোমার বোনের ব্যবহারে আমিও দুঃখী। ওর তোমার স্বামীর প্রতি আগ্রহ, আমার তো মনে হচ্ছে কিছুদিনেই সে তোমাকে বাড়ি থেকে বার করে তোমার জায়গা নিয়ে নেবে। ছি ছি মা, আপনি এসব কি বলছেন? রাহুল ও মিষ্টি দুজন দুজনকে নানাভাবে বিরক্ত করে, কিন্তু তার মানে এটা নয় যে তাদের মধ্যে সম্পর্ক আছে। আপনিও এসব ভাবা বন্ধ করে দিন। মিতালি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই একদিন মিতালি ও পরমা মন্দিরে গিয়েছিল এবং বাড়িতে রাহুল ও মিষ্টি একাই ছিল। রাহুল বাড়িতে একা থাকার সুযোগে মিষ্টিকে মজা বোঝানোর জন্য কলা খেয়ে তার খোসা তার রুমের দরজার সামনে ফেলে দেয় এবং লুকিয়ে তার বাইরে আসার অপেক্ষা করে। কিছুক্ষণ পর মিষ্টি যখন রুম থেকে বাইরে আসছিল, তখনই রাহুল নিজেকে বলে, মিষ্টি হয়তো একটু দুষ্টু, কিন্তু যাই হোক, সে আমার ছোট বোনের মতো। এভাবে হয়তো মাটিতে পিছলে পড়লে তার পা ভেঙে যেতে পারে। রাহুল এই বলে মিষ্টিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং মিষ্টি কলার খোসায় পা দিয়ে পড়ার আগেই রাহুল তাকে বাঁচিয়ে নেয়। তখনই পরমা ও মিতালি মন্দির থেকে বাড়ি চলে আসে এবং রাহুল ও মিষ্টিকে এভাবে দেখে ফেলে। দেখেছো বৌমা,
আমি বলেছিলাম যে তোমার বোন আমার ছেলেকে নিজের জালে ফাঁসানোর জন্যই এরকম নাটক করছিল, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। ছি ছি মা, মিষ্টি আমার ছোট বোনের মতো। ও কলার খোসায় পা পিছলে মাটিতে পড়ে যাচ্ছিল, তাই আমি ওকে বাঁচাতে এগিয়ে এসেছি। কিন্তু তুমি কিছু না ভেবেই উল্টো পাল্টা কথা বলে দিলে। শালি এবং জামাইবাবুর সম্পর্ক কি ভালো হতে পারে না? রাহুলের কথা শুনে পরমার খুব খারাপ লাগে। জামাইবাবু, আমি তোমাকে এতদিন অনেক বিরক্ত করেছি, কিন্তু আজ তুমি আমাকে এভাবে বাঁচালে দেখে আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। তাই আজ থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না। এরপর থেকে তারা একে অপরকে বিরক্ত করা বন্ধ করে সকলে সুখে শান্তিতে জীবন কাটায়। গরিব চাওয়ালি মা। বিলাসপুর গ্রামে কমলা নামের এক মহিলার ছেলে সুজন ও তার বৌমা বন্দনার সাথে থাকত। কমলা সকাল থেকে বাড়ির সব কাজ করত, কিন্তু তাতেও তার বৌমা বন্দনা তাকে সব সময় কথা শোনাত এবং অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতো। একদিন সকালে কমলা রান্নাঘরে কাজ করছিল, তখনই তার ছেলে সুজন এসে কমলাকে বলে, কি গো মা, কখন থেকে আমি আর বন্দনা রুমে বসে আছি, আজকে চা হবে না? বাবা, আমি কি করে বুঝবো তোরা ঘুম থেকে উঠে পড়েছিস? তুই দাঁড়া, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। থাক মা, আর নাটক করতে হবে না, তুমি যা কাজ করছো করো, চা বন্দনা বানিয়ে দেবে। সুজন ও কমলা কথা বলছিল, তখনই বন্দনা সেখানে এসে বলে, কি গো সুজন, তোমার বুড়িমা থাকতে আমি চা করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে না না বন্দনা, আমি তো মজা করছিলাম, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, মা এখনই চা নিয়ে আসছে। সুজন এই বলে তার রুমে চলে যায়। এদিকে তার চলে যাওয়ার পর বন্দনা কমলাকে বলে, মা, আজ আমার বান্ধবী চন্দনা বাড়িতে আসবে, তাই সব কাজের সাথে সাথে ভালোভাবে রান্না বান্না করে রাখবেন। ঠিক আছে বৌমা, আমি সব করে রাখবো, তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না। কমলা বন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং সে বাড়ির সব কাজ শেষ করে তার রুমে গিয়ে বসে। ওরে বাবা, আজ সারাদিন কাজ করে শরীরটা খুব খারাপ লাগছে, একটু বিশ্রাম করে নি। কমলা এই বলে শুয়ে পড়ে। তখনই তার বৌমা এসে কমলাকে বলে, মা, আমার বান্ধবী কখন থেকে বাইরে এসে বসে আছে আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। আজ আসুক আপনার ছেলে বাড়িতে, এই বাড়িতে আপনি থাকবেন, না হয় আমি থাকবো। বৌমা, রাগ করছো কেন? শরীরটা খারাপ লাগছে তাই একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার বান্ধবীর জন্য চা জল খাবার নিয়ে আসছি। কমলা এই বলে রান্নাঘর থেকে বন্দনার বান্ধবী চন্দনার জন্য পকোড়া চা নিয়ে আসে। চন্দনা কমলাকে এভাবে কাজ করতে দেখে বন্দনাকে বলে, মা বন্দনা, তোর শাশুড়ি তো দেখছি খুব ভালো বাড়ির সব কাজ করে। আরে হ্যাঁ, শাশুড়ি মাকে ভালো করে ট্রেনিং দিতে হয়েছে, তবেই তো সে বাড়ির কাজ করে আর আমি বিশ্রাম করি। চন্দনা ও বন্দনা দুজনে কথাই বলছিল, তখনই কমলা চন্দনাকে চা দিতে আসে এবং তার পা পিছলে চা চন্দনার কাপড়ে পড়ে যায়। চন্দনা এই দেখে প্রচন্ড রেগে গিয়ে বন্দনাকে বলে, কিরে বন্দনা, এই অন্ধ বুড়িকে তুই বাড়িতে কি করে সহ্য করিস? আমার 10,000 টাকা দামের শাড়িতে চা ফেলে দিয়েছে। সত্যি আমার শাশুড়ি যদি এটা করতো, আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। হ্যাঁ, ঠিক বলেছিস চন্দনা, আজ এই বুড়ির কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে। বন্দনার কথা শুনে চন্দনা সেখান থেকে বাড়ি চলে যায়। এদিকে বিকেলে সুজন বাড়িতে আসলে বন্দনা তাকে সব কথা বলে। সুজন বন্দনার কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে তার মা কমলার কাছে গিয়ে বলে, কি গো মা, তোমাকে এত দামি দামি চশমা কিনে দিই আলমারিতে তুলে রাখার জন্য? তুমি বৌমার বান্ধবী চন্দনার শাড়ি খারাপ করে দিয়েছো, জানো ওই শাড়িটার কত দাম? বাবা, তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি, পা পিছলে চাটা শাড়িতে পড়ে গিয়েছে, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। কমলা তার ছেলের সঙ্গে কথা বলছিল, তখনই বন্দনা এসে সুজনকে বলে, সুজন, তোমার মার এই নাটক আর আমার একদম ভালো লাগছে না, তাই চন্দনা বলছিল ওদের বাড়ির পাশে নাকি একটা বৃদ্ধাশ্রম আছে, মাকে ওখানে রেখে আসলে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ ঠিক বলেছো বন্দনা, আমার মাকে কাল বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আর হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, মাসে একবার করে তোমাকে আমরা দেখতে যাব। সুজন এই বলে তার রুমে চলে যায়। এদিকে বন্দনাও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। হায় ভগবান, ছেলে ও বৌমার কাছে এখন আমি আবর্জনা হয়ে গেছি। তারা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ঠিক করেছে, তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসার আগে আমি নিজেই অন্য কোথাও চলে যাব। কমলা এই বলে পরের দিন সকালে তার কাপড় গুছিয়ে বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে যায়। সে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিল।
তখনই বাস ড্রাইভার বলে, পুরী যাবে পুরী, তাড়াতাড়ি চলো, এসো, পুরী যাবে পুরী। কমলা তীর্থস্থানে যাবার কথা শুনে নিজেকে বলে, এই বুড়ো বয়সে আমার পুরীতে যাওয়াই উচিত, সেখানে গেলে হয়তো আমার মন শান্ত হবে। কমলা এই বলে বাসে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সে পুরীতে গিয়ে নামে। কমলা রাস্তার এক ধারে দাঁড়িয়েছিল। তখনই এক মিষ্টি নামের 10 বছরের মেয়ে হাতে চা নিয়ে কমলার কাছে আসে। ঠাকুমা, চা নেবে? চা মাত্র 5 টাকা। ঠাকুমা, চা নিয়ে নাও, সকাল থেকে একদম বিক্রি হয়নি, আমার সাথে সাথে আমার মাও ক্ষুধার্ত। কমলা মিষ্টির কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং তার কাছে 1 কাপ চা নিয়ে খায়। কমলা মিষ্টির সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তখনই মিষ্টির মা প্রতিভা সেখানে এসে মিষ্টিকে বলে, কি রে মিষ্টি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখ কেউ চা খায় কি না, সকাল থেকে তো একটুও চা বিক্রি হলো না। হ্যাঁ মা, তুমি বিশ্রাম করো, আমি এক্ষুনি চা বিক্রি করে আসছি। মিষ্টি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কমলা তাদের এই অবস্থা দেখে মিষ্টির মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার স্বামী নেই আর তুমি এইভাবে প্রেগনেন্ট অবস্থায় রাস্তায় কেন বসে আছো? কাকিমা, আমরা চন্দননগরের বাসিন্দা, কাজের সূত্রে শহরে এসেছিলাম, কিন্তু কোনো কাজ না পাওয়ায় আমরা রাস্তায় একদিন শুয়েছিলাম। তখনই এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আমার স্বামীর ওপর গাড়ি চালিয়ে দেয়। আমার স্বামীর মৃত্যুর পর আমরা এই রাস্তাতে থেকেই চা বিক্রি করে নিজেদের জীবন কাটাই। আহারে, সত্যি তোমার কত কষ্ট। তোমার কষ্ট আমার চেয়েও অনেক বেশি। এই প্রেগনেন্ট অবস্থায় না খেয়ে রাস্তায় বসে থাকা সত্যিই খুব কষ্টকর। কমলা এই বলে মিষ্টির মা প্রতিভার জন্য খাবার নিয়ে আসে। প্রতিভা খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ তার পেইন শুরু হয়ে যায়। কমলা খুব কষ্ট করে প্রতিভাকে হসপিটালে অ্যাডমিট করে। হসপিটালের ডাক্তার প্রতিভার চেকআপ করার পর কমলাকে এসে বলে, দেখো, আমরা বাচ্চা ও মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এখন তোমরা ডিসাইড করো কি করবে। ডাক্তার বাবু, আপনি মাকে বাঁচিয়ে দিন, কারণ তার যদি কিছু হয়ে যায় মিষ্টির কি হবে? ডাক্তার কমলার কথা মতো প্রতিভাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই তাকে বাঁচাতে পারে না। প্রতিভার মৃত্যুর পর ডাক্তার মিষ্টির ভাইকে কমলার হাতে তুলে দেয়। এদিকে কমলা মিষ্টি ও তার ছোট ভাইকে নিয়ে রাস্তায় চলে আসে। সে রাস্তায় এসে নিজেকে বলে, এভাবে কতদিন ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় বসে থাকবো? তাদের মানুষ করার জন্য আমাকে কিছু না কিছু তো করতেই হবে। কমলা এসব ভাবছিল, তখনই তার হাতের সোনার আংটির কথা তার মনে পড়ে এবং সে সোনার দোকানে আংটিটা বিক্রি করে বাস স্ট্যান্ডের কাছে একটা ছোট্ট ঠেলা ধার নিয়ে চায়ের দোকান খোলে। এরপর কমলা মিষ্টি ও তার ভাইয়ের মা হয়ে তাদের খুব যত্ন সহকারে মানুষ করতে শুরু করে। এভাবে 6 বছর কেটে যায়। কমলার দিনরাত চায়ের দোকানে পরিশ্রম করে মিষ্টি ও রাজুকে ভালো স্কুলে অ্যাডমিট করে। একদিন কমলা তার দোকানে চা বিক্রি করছিল, তখনই এক ছোট্ট ছেলে কমলার দোকানে এসে বলে, ঠাকুমা, ঠাকুমা, আমাকে একটা বিস্কুট দাও না, আমার খুব খিদে পেয়েছে। আহারে, তোমার খিদে পেয়েছে? এই নাও বাবা 1 প্যাকেট বিস্কুট, ভালো করে খেয়ে নাও, আর খিদে পাবে না। কমলা এই বলে সেই ছোট্ট ছেলেকে বিস্কুট দেয়। ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছিল। তখনই তার বাবা ও মা সেখানে আসে। কমলা তাদের দুজনকে দেখে হতভম্ব হয়ে যায়। তারা ছিল তার নিজের ছেলে, বৌমা সুজন ও বন্দনা। তখনই বন্দনা কমলাকে বলে, মা, আমাদের ক্ষমা করে দিন। আপনার বাড়ি ছেড়ে চলে আসার পর থেকে আমরা অনেক কষ্টে জীবন কাটাচ্ছি। সুজনের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে এবং টাকার অভাবে এখন আমরা ভাড়া বাড়িতে থাকছি। শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কপালে যা আছে তাই মেনে নিতে হবে। তাই এখন এই খারাপ সময় খুব ভেবে চিন্তে কাজ করবে। কমলা বন্দনাকে এই বলে সেখান থেকে যাচ্ছিল। তখনই সুজন কাঁদতে কাঁদতে কমলাকে বলে, মা, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো। তোমাকে কষ্ট দিয়েছি বলেই আজ আমাদের এই দুরবস্থা। তাই তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সেবা করে নিজেদের পাপ দূর করতে চাই। না বাবা, আমি এখানে অনেক ভালো আছি, আর আমি এখানে 2টি বাচ্চার মা হয়ে তাদের দেখাশোনা করি। তাই তোমরা এখন বাড়ি ফিরে যাও। কমলা সুজন বন্দনাকে এই বলে দোকান বন্ধ করে সেখান থেকে তার বাড়িতে চলে যায়। অপরদিকে সুজন বন্দনা কমলার কথা শুনে দুঃখী মনে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তাদের যখন ইচ্ছে হতো তারা কমলার সঙ্গে দেখা করতে যেত
এদিকে কমলার চায়ের দোকানও দিন দিন অনেক বেশি বিখ্যাত হয়ে যায় এবং সে চায়ের ঠেলা থেকে একটা নতুন রেস্টুরেন্ট বানিয়ে ফেলে। কমলা, মিষ্টি এবং তার ভাইয়ের সঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। গর্ভবতী বউয়ের হিংসুটে যা। কাজল তার দুই ছেলে বিকাশ, রাজু এবং বড় বউ রূপার সঙ্গে থাকত। রূপা বাড়ির একমাত্র বউ হওয়ায় তাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। একদিন সকালে কাজল রূপাকে বলে, বৌমা, আমার জন্য গরম গরম লুচি আর চা বানিয়ে দাও, আর হ্যাঁ, চা একটু আদা দিয়ে দিও, গলাটা একটু পরিষ্কার হয়ে যাবে। বৌদি, আমার জন্য অমলেট বানিয়ে দাও, একটু তাড়াতাড়ি করবে, আমার অফিসে দেরি হয়ে যাবে। সকাল হতে না হতে এদের আবদার শুরু হয়ে গেল। আমি একা কত কিছু করব, এই বাড়িতে আমার কথা কেউ ভাবে না। আরে বৌমা, মূর্তির মতো দাঁড়িয়ে গেলে কেন? তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য খাবার তৈরি করো। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। রূপা এই বলে রান্নাঘরে চলে যায় এবং সকলের জন্য খাবার তৈরি করতে শুরু করে। কিছু সময় পর রূপা খাবার তৈরি করে সকলকে দেয়। আমি যে তোমায় চায় একটু আদা দিতে বললাম, চায় আদার কোনো স্বাদই পাচ্ছি না। তোমাকে এত করে বললাম, তুমি কি আমার কোনো কথা শুনতে পাও না? হ্যাঁ মা, শুনেছিলাম, আর মনেও ছিল, কিন্তু আদা শেষ হয়ে গেছে, তাই দিতে পারিনি। বৌদি, আমি তোমায় অমলেট বানাতে বলেছিলাম, আমার অমলেট কোথায়? মায়ের জন্য লুচি বানাতে বানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই অমলেট বানাতে পারিনি। অমলেট বানাতে শুরু করলে তোমার অফিস যাওয়া হতো না। ঠাকুরপো, আজ তুমি লুচি খেয়ে নাও। বৌমা, কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তুমি কাজে ফাঁকি দিতে শুরু করেছো। কখন আবার আমি কাজে ফাঁকি দিলাম? সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করতে করতে আমার সময় শেষ হয়ে যায়, এরপরেও আপনি বলবেন আমি কাজ করি না? ওসব কথা ছাড়ো রূপা, আমাকে এবার অফিসের জন্য বের হতে হবে, তাড়াতাড়ি আমার অফিসের ব্যাগটা দাও। আর ভালো লাগে না, আমি কোনো ব্যাগ দিতে পারবো না। যেখানে রেখেছিলে সেখান থেকে নিয়ে চলে যাও। দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রূপা, তোমার ভরসায় বসে থাকলে আমার দেরি হয়ে যাবে। মা, আমি চললাম অফিসে। এই বলে বিকাশ তার অফিসে চলে যায়। কিছু সময় পর রাজুও বেরিয়ে পড়ে। বৌমা, কি হয়েছে তোমার? সকাল সকাল এত মাথা গরম করছো কেন? শুধু শুধু বিকাশের ওপর এত রাগ করে ফেললে? মা, সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হয়, কিন্তু তারপরেও আমার কথা কেউ ভাবে না, সকলে নিজেকে নিয়ে পড়ে থাকে। বৌমা, তুমি হলে এই পরিবারের বড় বউ, এটা তোমার পরিবার, তুমি না দেখলে কে দেখবে? সবই বুঝতে পারছি মা, কিন্তু আমারও মাঝে মাঝে রেস্ট করতে ইচ্ছে করে। এই বাড়িতে আর একটা বৌমা এলে তবেই আমি একটু শান্তি পাবো। তুমি কি রাজুর বিয়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ মা, আমাদের রাজুর বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। এরপর রূপা রান্নাঘরে চলে যায়। রূপার কথায় বাড়ির সকলে ছোট ছেলে রাজুর বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। কয়েকদিন পর নেহা নামের এক মেয়েকে কাজলের খুব পছন্দ হয় এবং রাজু ও নেহার বিয়ে হয়ে যায়। আজ আমি অনেক খুশি, এবার থেকে পরিবারের সমস্ত কাজ নেহা করবে আর আমি সারাদিন ইচ্ছে মতো সময় কাটাবো। আমাকে আর সকাল সকাল উঠতে হবে না। পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠতে খুব দেরি করায় তার শাশুড়ি তার ঘরে যায়। কি গো বৌমা, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে মা, আপনি এখানে? তোমার জন্য সকলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দাও। মা, আপনার নতুন বউকে বলুন না, আমি তো সারা জীবন বাড়ির সমস্ত কাজ করেছি। জি জি বৌমা, এ তুমি কেমন কথা বলছো? নতুন বৌমা আসতে না আসতেই তাকে বাড়িতে কাজ করতে দেব? আগে কয়েকদিন তাকে এই বাড়ির নিয়ম কানুন বুঝতে দাও। ভেবেছিলাম ঠাকুরপোর বিয়ে হয়ে গেলে আমি একটু শান্তি পাবো, আবার সেই আমাকেই কাজ করতে হবে। বৌমা, এত আকাশ পাতাল না ভেবে তাড়াতাড়ি গিয়ে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে দাও। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। এই বলে রূপা রান্নাঘরে গিয়ে সকলের খাবার বানাতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এবং নেহা ও রূপার সঙ্গে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। একদিন নেহা এবং রূপা জামা কাপড় পরিষ্কার করছিল। সেই সময় রূপা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। দিদি, তোমার কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। নেহা ডাক্তারকে ফোন করে এবং কিছু সময়ের মধ্যে ডাক্তার তাদের বাড়িতে আসে। কংগ্রাচুলেশনস, ইনি মা হতে চলেছেন। আরে বাহ, এটা তো দারুণ খবর। বড় বউ, আজ তুমি আমাদের অনেক বড় একটা উপহার দিয়েছো। হ্যাঁ রূপা, এবার থেকে তুমি সারাদিন রেস্ট করবে, তোমাকে আর কিছু করতে হবে না। রূপা গর্ভবতী হওয়ায় বাড়ির সকলে তার অনেক খেয়াল রাখতে শুরু করে। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন, বিকাশ, আজ আমার কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছে, চলো কোনো পার্কে যাই। আপনার আজ্ঞা চিরধার্য ম্যাডাম, আর কয়েক মাস পরেই আমাদের বেবি আসতে চলেছে। আমি অনেক হ্যাপি, এখন তুমি যা বলবে আমি সব মেনে নেব। এরপর বিকাশ রূপাকে গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। বিকাশ গাড়ি চালিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কিছু লোক তাদের হাসপাতালে ভর্তি করে।
ডাক্তারবাবু, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছেন, কিন্তু অ্যাক্সিডেন্টে তার পেটে ধাক্কা লাগার কারণে শিশু নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এত বছর পর আমাদের পরিবারে সুখ আসছিল, সেটাও ফিরে গেল। কিছু সময় পর বিকাশ রূপাকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ির সকলে রূপার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কথা শুনে খুব দুঃখ করে। বৌমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার মনকে একটু শক্ত করো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং রূপাও নিজেকে সামলে নেয়। একদিন কাজল এবং রূপা যখন হলরুমে বসেছিল, সেই সময় নেহা এবং রাজু খুশি মনে বাড়ি ফেরে। তোমরা কোথায় গিয়েছিলে? মা, তোমার জন্য খুব ভালো একটা গুড নিউজ আছে। তোমার ছোট বৌমা মা হতে চলেছে। দারুণ খবর দিয়েছিস রাজু। ছোট বৌমার অনেক বেশি করে খেয়াল রাখতে হবে। বড় বৌমার মতো তার সঙ্গে কোনো দুর্ঘটনা হতে দেওয়া যাবে না। নেহা প্রেগনেন্ট হওয়ায় বাড়ির সকলে আরো একবার নতুন এক আনন্দে মেতে ওঠে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং বাড়ির সকলে সারাদিন নেহার খেয়াল রাখায় রূপার হিংসা হতে শুরু করে। একদিন রান্না করতে করতে রূপা ভাবে, সারাদিন সবাই নেহাকে নিয়ে পড়ে থাকে, আমার কথা কেউ ভাবে না। আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, সকলে সেটা ভুলে গেছে। রূপা এসব ভাবতে ভাবতে রান্না করছিল। এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। কি গো বড় বউ, ছোট বৌমা আলুর দম খেতে চাইছে, তার জন্য ভালো করে আলুর দম রান্না করে দাও। হ্যাঁ মা, আপনি যান, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। সারাদিন শুধু নেহা আর নেহা, বাড়ির সকলে নেহা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। আমি বিরক্ত হয়ে গেছি। আজ এমন আলুর দম রান্না করব, নেহা খেয়ে আর কোনো দিন আলুর দম খেতে চাইবে না। এই বলে রূপা খুব বেশি গুঁড়ো লঙ্কা দিয়ে আলুর দম রান্না করে। আলুর দম রান্না হয়ে গেলে রূপা সেটা নেহার কাছে নিয়ে যায়। এই নাও নেহা, আমি তোমার জন্য আলুর দম নিয়ে এসেছি। থ্যাংক ইউ দিদি। এরই মধ্যে বিকাশ এবং রাজু অফিস থেকে ফিরে আসে। আরে বাহ, আজ আলুর দম রান্না হয়েছে। এটি শুধুমাত্র নেহার জন্য, সে সকাল থেকে আলুর দম খেতে চাইছিল। নেহার অনেক খেয়াল রাখা হচ্ছে দেখছি, তবে কিছুটা আলুর দম আমিও খাবো। বিকাশ এই বলে একটা আলুর দম তুলে খেয়ে নেয়। ওরে বাবা, আলুর দম মারাত্মক ঝাল হয়েছে। নেহা, তুমি এটা খাবে না। এ কি বৌমা, তুমি নেহার ক্ষতি করতে চাইছিলে? ছি ছি, আমি তোমার কাছে কোনোদিন এটা আশা করিনি। তাহলে আমি আর কি করতাম? সারাদিন আপনারা শুধু সকলে নেহা নেহা করেন, আমার কথা কেউ ভাবেন না। আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে, সেটাও সকলে ভুলে গেছে। চুপ করো রূপা, আজ তুমি অনেক বড় ভুল করেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। দিদিকে কিছু বলবেন না, দিদির জায়গায় অন্য কেউ থাকলে সেও এমনটাই করত। আমাদেরই ভুল, আমরা দিদির কথা ভাবি না। নেহা, আমি তোমার ক্ষতি করতে চাইলাম, তারপরেও তুমি আমাকে বাঁচাতে চাইছো? দিদি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে আমার যে সন্তান হবে সেও তোমাকে মা বলেই ডাকবে। আমাকে ক্ষমা করে দাও নেহা, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। আমি রাগের বশে তোমার ক্ষতি করতে চাইছিলাম। বড় বৌমা, আমাদেরও তুমি ক্ষমা করে দাও। আমরা ছোট বৌমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমার কথা কখনো ভাবিনি। এরপর রূপার সকলের প্রতি রাগ দূর হয়ে যায় এবং তার শাশুড়িও তার সঙ্গে বাড়ির কাজ করতে শুরু করে। কয়েক মাস পর নেহা এক পুত্র সন্তানের জন্ম দেয়। আজ আমি অনেক খুশি, আমার ঠাকুমা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমারও মা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ বৌমা, চলো এবার ছোট বৌমাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া যাক। এরপর থেকে সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। নীতি কথা, আজকের গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের কারোর প্রতি হিংসা করা উচিত নয় এবং পরিবারের সকলকে তাদের মর্যাদা দেওয়া দরকার।